বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই অধ্যায়টি শেষে তোমরা দেখতে পারবা যে মাত্র একটা সৃজনশীল করে কিভাবে অনেকগুলো সৃজনশীলের আনসার করা যায় সেটা নিয়েও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখো, আমরা স্লাইডে চলে যাচ্ছি। জীবের বৃদ্ধি ও বংশগতি। তো সর্বপ্রথম আমরা এই অধ্যায়টাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ বিভাজন ও তার প্রকারভেদ। এটা তো দেখো, কোষ বিভাজন জিনিসটা কি? কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোষ সংখ্যা বৃদ্ধি পায়, যা জীবের বৃদ্ধি ও প্রজননের জন্য অপরিহার্য। দেখো, আমরা যখন ছোট ছিলাম, তাই না, একদম ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন আমাদের উচ্চতা কত ছিল? খুবই কম। কিন্তু এখন তুমি ক্লাস 8-এ পড়ো, তোমার উচ্চতা দেখো অনেক বড় হয়ে গেছে, তাই না? 4 ফিট, কারোরটা 5 ফিট, 5.5 ফিট এরকম উচ্চতা হয়ে গেছে। তাহলে দেখো, এই যে তুমি যখন ছোট ছিলে তোমার দেহের কোষ সংখ্যা অনেক কম ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কোষ বৃদ্ধি পাচ্ছে। তো এই যে কোষ বৃদ্ধি পাচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, ওটাকেই কোষ বিভাজন বলা হয়। ঠিক আছে, মানে কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোষ সংখ্যা বৃদ্ধি পায়, যা জীবের বৃদ্ধি করতে সাহায্য করে এবং প্রজননের জন্য অপরিহার্য। প্রজনন মানে কি? ওই জীব তার অনুরূপ জীবের জন্ম দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কোষ বিভাজনের সংজ্ঞা। এখন কোষ বিভাজনের প্রয়োজনীয়তা। কেন কোষ বিভাজন প্রয়োজন? কোষ বিভাজন প্রয়োজন হচ্ছে জীবের বৃদ্ধি করার জন্য, তাই না, বড় হওয়ার জন্য, কোষের ক্ষয়পূরণ হওয়ার জন্য। মনে করো আমাদের কোথাও কোথাও কেটে যায়, হাত পা কোথাও কেটে যায়, বা গাছপালা যারা রয়েছে সবকিছুতে কোথাও কোথাও কেটে যায় না, বা যে কোনো ভাবে দুর্ঘটনা ঘটতে পারে। তো ওই সমস্ত জায়গায় কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থানটা পূরণ হয়। প্রজননের জন্য গ্যামেট উৎপাদন হয়। দেখো, জীব তার অনুরূপ জীবের জন্ম দেয়, তাই না? তো জীব তার অনুরূপ জীবের জন্ম দেওয়ার জন্য তার কি লাগে? গ্যামেটের প্রয়োজন হয়, শুক্রাণু ডিম্বাণু, ঠিক আছে, এর ভিতর থাকে। তো ওইটাই হচ্ছে গ্যামেট। তো গ্যামেটের উৎপাদন হয় এই কোষ বিভাজনের মাধ্যমে, এবং এজন্য নতুন প্রজন্মেরও সৃষ্টি হয়। এই সমস্ত কারণে কোষ বিভাজন প্রয়োজন। পরীক্ষা যদি আসে কেন কোষ বিভাজন প্রয়োজন, তো আমরা এটা বলে দিতে পারবো। এখন জীবদেহ অনুযায়ী কোষ বিভাজনের উদাহরণ। কোষ বিভাজন কয় রকমের? কি এককোষী জীব আছে যেগুলো, সেগুলো যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, এটা বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। আর বহুকোষী যেগুলো আছে মানুষ সহ যারা উদ্ভিদ প্রাণী, ঠিক আছে, জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে দেহ গঠন করে। এরপর দেখো, কোষ বিভাজনের প্রকারভেদ, মানে প্রধান প্রকারভেদ কয় ভাগে ভাগ করা হয়েছে? কোষ বিভাজনকে মেইনলি 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। দেখো, এই যে অ্যামাইটোসিসটা একদম লাস্টে দিয়েছি। অ্যামাইটোসিস হচ্ছে যারা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী, তাদের এই অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। ঠিক আছে, অ্যামাইটোসিস হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী, তাদের হচ্ছে অ্যামাইটোসিস হয়। যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, এই সমস্ত নিম্ন শ্রেণী যারা রয়েছে তাদের হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। এখানে কোষ বিভাজনটা সরাসরি হয়, ঠিক আছে, সরাসরি বিভাজন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে বিভক্ত হয়, কোনো স্পষ্ট ধাপ এখানে থাকে না। আমরা একটু পরে দেখবো যে মাইটোসিস, মিওসিস এদের অনেকগুলো ধাপ থাকে, কিন্তু এই যে অ্যামাইটোসিস যাদের ঘটে অ্যামাইটোসিস কোষ বিভাজন, এরা তো অনেকগুলো, কোনো ধাপ নেই, স্পষ্ট কোনো ধাপ থাকে না। ঠিক আছে, কিছু এককোষী জীব যেমন অ্যামিবা, কিছু অপ্রাপ্তবয়স্ক কোষে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। এটা দেখো, দ্রুত বিভাজন প্রয়োজন হলে এবং অনুকূল পরিবেশে, মানে অনুকূল একটা পরিবেশ, সেখানে দ্রুত সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন, সেখানে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়। যেমন দেখো, এখানে নিউক্লিয়াসটা এরকম খাঁজ হয়ে বিভক্ত হয়ে যায়, আস্তে আস্তে বিভক্ত হয়ে 2টা অপত্য কোষ তৈরি করে। ঠিক আছে, এইভাবে। আর মাইটোসিস কোষ বিভাজন আমরা মানুষ সহ যারা উন্নত উদ্ভিদ বা প্রাণী রয়েছে তাদের হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তো এখানে বৈশিষ্ট্য হচ্ছে সমান সংখ্যক ক্রোমোজোম বজায় রেখে বিভাজন হয়। এক মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ তৈরি হয়, মানে একটা মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষে তৈরি হয়। কোথায় ঘটে? এটা দেহ কোষে ঘটে। এবং উদ্ভিদ কোষ যদি হয় তাহলে উদ্ভিদের ভাজক টিস্যুতে এই বিভাজনটা হয়। আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে দেহের বৃদ্ধি করে, ক্ষয়পূরণ করে এবং অযৌন প্রজনন সম্পন্ন করে। আচ্ছা, মিওসিস বিভাজনটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে যায়, একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষের তৈরি হয়। ঠিক আছে, এখানে এটা যেখানে ঘটে সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুতে,
মিয়োসিস কোষ বিভাজনটা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে যৌন প্রজনন করা এবং বৈচিত্র্য সৃষ্টি করা, মানে নতুন প্রজন্ম সৃষ্টি করা। এখন দেখো মাইটোসিস, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, মিয়োসিস নিয়েও আলোচনা করব বিস্তারিত, কিন্তু ওই যে অ্যামাইটোসিস তো আলোচনা করলাম অতটুকুই। আচ্ছা, এখন পরীক্ষায় তোমাদের মনে করো 1 নম্বরে আসে যে ছোট প্রশ্ন অথবা সিকিউ যেটা আর কি সৃজনশীলের ক নম্বরে থাকবে, মাইটোসিস কি? মাইটোসিস হলো এক ধরনের কোষ বিভাজন যেখানে একটি সুকেন্দ্রিক মাতৃকোষ বিভাজনের মাধ্যমে দুটি সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষে পরিণত হয়। এটা হচ্ছে 1 নম্বরে আসলে তুমি এতটুকু লিখে দিবা, ঠিক আছে? এখানে কি হয়, এটা এক ধরনের কোষ বিভাজন যেখানে একটা সুকেন্দ্রিক মানে কেন্দ্রিকা সুগঠিত, যেটাকে আমরা ইউক্যারিওটিক সেল বলি, তাই না? তো ওই ইউক্যারিওটিক মাতৃকোষ বিভাজনের মাধ্যমে দুটি সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষে তৈরি হয়। দেখো এটা হচ্ছে মাতৃকোষ, এই মাতৃকোষটা বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করে, যে অপত্য কোষের ভিতরে এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা যদি 46টা থাকে, এখানেও 46টা থাকবে, এখানেও কি থাকবে 46টা থাকবে। এই 46টা ক্রোমোজোমকে টুইন সংখ্যক বলা হয়। তো এখানে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা টুইন সংখ্যক থাকলে অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা টুইন সংখ্যক হবে। আচ্ছা, এবার মাইটোসিস যেটা, এটা বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস এখানে একবার বিভক্ত হয়, প্রতিটি ক্রোমোজোম একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, ডিএনএ এর পরিমাণ এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে মাতৃকোষ এবং অপত্য কোষে। একে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা আসে পরীক্ষায়, যে মাইটোসিসকে ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়? তাহলে তুমি বলবা যে একে সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয় এর জন্য যে এখানে যে মাদার সেল যেটা থাকে, যেটাকে মাতৃকোষ বলি, এবং ডটার সেল অর্থাৎ অপত্য কোষ, এই মাদার সেলে এবং অপত্য কোষে অর্থাৎ ডটার সেলে ক্রোমোজোম সংখ্যা ইকুয়াল থাকে, মানে সমান থাকে, এর জন্য এটাকে ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। আচ্ছা, এরপর দেখো কোথায় ঘটে এরা? ঘটে হচ্ছে দেহ কোষে। আমাদের শরীর একদম মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে এখানে কি করে, দেহ কোষ যেটা সোম্যাটিক সেল, যেটা সোম্যাটিক সেলে হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে মাইটোসিস হয়। আর যারা উদ্ভিদ মানে প্লান্ট, যারা প্লান্টের ক্ষেত্রে ভাজক টিস্যু, মানে ভাজক টিস্যু বলতে ওই সমস্ত টিস্যুকে বোঝানো হয় যে সমস্ত টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে। যেমন দেখো উদ্ভিদের মূল বা কাণ্ডের একদম মাথায়, মুকুলে, এই সমস্ত জায়গায় কি করে ভাজক টিস্যু থাকে এবং সেখানেই এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে অযৌন প্রজননের সময়ও এই মাইটোসিস হতে পারে। এখন মাইটোসিসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জীবের দৈহিক বৃদ্ধি করা, ঠিক আছে? জীবটা যখন জন্মগ্রহণ করে বা বাচ্চা থাকে তখন তো অনেক ছোট থাকে, একসময় তো মায়ের গর্ভে যখন শুরু হয় একদম তখন তো একদম মানে একটা কোষ থাকে যে জাইগোটটা, ওই জাইগোটটা বিভাজিত হয়ে 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 একদম পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। আমরা যখন একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয় তখন আমাদের শরীরে প্রায় 30 ট্রিলিয়ন কোষ থাকে, অথচ যখন একদম জাইগোটটা শুরু হয়, মানে শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় তখন তো জাইগোট তৈরি হয়। জাইগোটটা একটা কোষ, ওটা বিভাজিত হতে 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 যখন আমরা বাচ্চা হওয়ার পরে আমরা যখন একদম পূর্ণাঙ্গ হয়ে যায়, বড় হয়ে যায়, তখন প্রায় 30 ট্রিলিয়নের মতো কোষ থাকে একটা। তাহলে এই যে দৈহিক বৃদ্ধি হলো এবং মোটা হয়, ঠিক আছে? মানে পাশেও তো আমরা তো একদম চিকন না, শুরু এরকম না যে একদম দৈর্ঘ্য উপরের দিকে বৃদ্ধি পাচ্ছি, আশেপাশে তো বাড়ে। তো এটাও এই মাইটোসিসের বিভাজনে হয়, ক্ষয়পূরণ হয় বা ক্ষতপূরণ। শরীরে কোথাও যদি আহত হয়, পুড়ে যায় বা পুরাতন কোষের জায়গায় নতুন কোষ যদি তৈরি হওয়ার প্রয়োজন হয় তখন হচ্ছে মাইটোসিস হয়। অযৌন প্রজনন, অনেক নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে এবং প্রাণী আছে যাদের বংশ বিস্তারের জন্য যৌন প্রজনন হয় না, তো অযৌন প্রজননের জন্য এই মাইটোসিস বিভাজনটা প্রয়োজন হয়। তারপর দেখো জাইগোট থেকে পরিপূর্ণ জীব গঠনেও সহায়তা করে, জিনগত উপাদান সংরক্ষণ করে থাকে। এখন দেখো বললাম না যে এই মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, বা হয় মাইটোসিস সেল ডিভিশন ইজ কল্ড ইকুয়েশনাল সেল ডিভিশন কেন বলা হয়? কারণ হচ্ছে এখানে মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলার কারণ হচ্ছে এই বিভাজনে অপত্য কোষদ্বয়ের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এতে জিনগত উপাদান ও ডিএনএ এর পরিমাণ ও অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না। ফলে অপত্য অর্থাৎ ডটার সেলে কোষদ্বয় মাতৃকোষের হুবহু অনুরূপ হয়, এর জন্য একে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এটা তোমাদের
শর্ট কোশ্চেনে আসতে পারে অথবা সিকিউ এর খ নম্বরে আসতে পারে, অর্থাৎ 2 মার্কের প্রশ্নে আসলে এতটুকু তোমরা লিখে দিবা। মাইটোসিসের পর্যায়সমূহ, মাইটোসিসের প্রধান 2টা পর্যায়, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এটা তোমাদের এমসিকিউ তে আসতে পারে, আবার সিকিউ এর জন্য কতে আসতে পারে, 1 মার্কে আসতে পারে। যেমন সিকিউতে এমসিকিউতে আসলে এরকম আসবে যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, তাহলে ক্যারিওকাইনেসিস বলা হয়, অথবা ক্যারিওকাইনেসিস কোনটাকে বলা হয়, এরকম অপশন থাকবে, তখন নিউক্লিয়াসের বিভাজনটা ক নাম্বার আসতে পারে, তাহলে এতটুকু লিখবা। আবার সাইটোপ্লাজমের যে বিভাজন এটাকে সাইটোকাইনেসিস বলা হয়। এখন এই যে মাইটোসিসের যে ধাপ সমূহ রয়েছে, ঠিক আছে, 5টা ধাপ রয়েছে। কয়টা ধাপ? 5টা ধাপ। আমরা এখানে 5টা ধাপের প্রত্যেকটা ধাপের 5টা করে বৈশিষ্ট্য উল্লেখ করেছি। এখন দেখো প্রথমে রয়েছে প্রোফেজ ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, দেখো তোমাদের বইয়ে যে এখানে দেওয়া আছে, ঠিক আছে, এগুলা এই যে এটাই আমরা ব্যাখ্যা করতেছি। ওকে, এখানে দেখো চিত্র দেখে তুমি ব্যাখ্যা করবা। এই যে চিত্রটা, এই আমরা এই চিত্র দিচ্ছি, তোমরা যে কোনো একটা চিত্র দিলে হবে। এই চিত্রটা অঙ্কন করবা এবং এই চিত্রটা যে কোনো একটা চিত্র, এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং নিচেটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে। যে কোনো এটা দিলেও হবে, পরীক্ষায় এটা দিলেও হবে, 2টা দিলেও হবে, অথবা যে কোনো একটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। দেখো প্রোফেজ ধাপ, প্রোফেজ ধাপে কি হয়? প্রোফেজ ধাপে এখানে কি হয়, নিউক্লিয়াসে আকারে বড় হয়ে যায়। এখানে এই ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়, ক্রোমোজোম এখানে মোটা হয় এবং খাটো হয়। প্রতিটি ক্রোমোজোম 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়, ক্রোমোজোম সমূহ ঘনীভূত হয়ে দৃশ্যমান হয় এবং বিভাজনের প্রস্তুতি এখানে শুরু হয়, মানে স্টার্ট হয় এখানে, ঠিক আছে, এখানে। তো এটা হচ্ছে প্রোফেজ ধাপ। পরীক্ষায় আসতে পারে যে মাইটোসিসের প্রথম ধাপটির চিত্র সহ ব্যাখ্যা করো, তাহলে এখানে চিত্র এবং এটা হচ্ছে বর্ণনা। তারপর দেখো পরীক্ষা আসতে পারে যে প্রোফেজ ধাপ, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের সেকেন্ড ধাপটা কি করো, চিত্র সহ ব্যাখ্যা করো, তখন চিত্র অঙ্কন করবা। এটা হচ্ছে সেকেন্ড ধাপ, এটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তোমরা যে কোনো একটা কোষ আঁকলে হবে। দেখো এখানে স্পিন্ডাল অ্যাপারেটাস গঠিত। স্পিন্ডাল অ্যাপারেটাস কি দেখছো, এখানে একটা ঘরের মতো তৈরি হয়েছে, দেখছো, এই যে এরকম এই যে ঘরটা তৈরি হলো, এটাকে বলা হয় স্পিন্ডাল যন্ত্র বা স্পিন্ডাল অ্যাপারেটাস বলা হয়। ওকে, আচ্ছা, এখানে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন, এই যে মেমব্রেনটা ছিল দেখছো, এই মেমব্রেনটা এখানে থাকে না, এই যে এখানে দেখছো নাই, বিলুপ্ত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। নিউক্লিওলাসও অদৃশ্য হয়ে যায়, থাকে না নিউক্লিওলাস। ক্রোমোজোম স্পিন্ডাল ফাইবারের সাথে যুক্ত হয়, প্রাণী কোষে স্টার রশ্মি বের হয়। আচ্ছা দেখো স্টার রশ্মিটা কি, এইটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের ক্ষেত্রে এটা এখানে দেখো মাঝখানে যে চিত্রটা দেখছো, উপরের দিকে এক ধরনের আগুনের মতো বা হচ্ছে ফুলকির মতো বের হচ্ছে, তাই না, এটাকে এক ধরনের রেখার মতো, ওইটাকে বলা হয় স্টার রশ্মি বা স্টার রে। এটা শুধুমাত্র প্রাণী কোষের যখন প্রোমেটাফেজ ঘটে তখন প্রাণী কোষের ক্ষেত্রে স্টার রেটা বের হয়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা বের হয় না। তারপরে দেখো মেটাফেজ, পরীক্ষা আসতে পারে যে তৃতীয় ধাপটা ব্যাখ্যা করো। তো এভাবে ক্রোমোজোম এখানে কি করে, ক্রোমোজোম সব বিষুবীয় অঞ্চলে সারিবদ্ধ হয়। বিষুবীয় অঞ্চল কাকে বলা হয়, দেখো এখানে ক্রোমোজোমের দিকে লক্ষ্য করো, এই যে পুরা অ্যাপারেটাসের মাঝখানে মাঝামাঝি অবস্থান করতেছে, এই মাঝামাঝি যে অঞ্চলটা এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। কি বলা হয়, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে ক্রোমোজোম গুলো এখানে বিষুবীয় অঞ্চল অবস্থান করতেছে এবং সবচেয়ে স্পষ্ট ভাবে এদেরকে দেখা যায়, এখানে সবচেয়ে পরিষ্কার ভাবে ক্রোমোজোম গুলোকে দেখা যায়। প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, ক্রোমাটিড দুটি বিপরীত মেরুর দিকে মুখ করে থাকে। ক্রোমাটিড মানে কি, দেখো ক্রোমাটিড দুটা, দেখো ক্রোমাটিড জিনিসটা কি, তাই না, এইখানে দেখো এই যে দেখছো, এই যে এদের মুখটা কোন দিকে, মেরুর দিকে, এটা আছে একটা মেরু, এই যে একটা মেরু, দেখো এই যে লেজের যে অংশটা, এটাকে বলা হয় ক্রোমাটিড। ওই ক্রোমাটিডটা এটা মেরুর দিকে মুখ করে থাকে, একটা মেরু একটা মেরু, ঠিক আছে, ওই মেরুর দিকে মুখ করে থাকতেছে হচ্ছে এই ক্রোমোজোম গুলা, ঠিক আছে না, ক্রোমাটিড গুলো দুটো আর কি। আর এখানে কি করতেছে, নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস এখানে থাকে না, বিলুপ্ত হয়ে যায়। এরপরে দেখো অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার বিভাজন হয়, ক্রোমাটিড দুটি ভাগ হয়ে অপত্য ক্রোমোজোম তৈরি হয় এবং অপত্য ক্রোমোজোম মেরুর দিকে চলে যায়। এই দেখো এই যে অপত্য যে ক্রোমোজোমটা দেখছো মেরুর দিকে চলে যাচ্ছে, এটা মেরুর দিকে যাচ্ছে, এই যে হচ্ছে মেরুর দিকে চলে যাচ্ছে এরকম ভাবে। সেন্ট্রোমিয়ার আগে থাকে, দেখছো এই যে এখানে সেন্ট্রোমিয়ারটা ওই মেরুর দিকে আগে এবং বাহুটা পরে যাচ্ছে, যে বাহু যেটা সেটা পরে যাচ্ছে। ক্রোমোজোম VLJ-I আকৃতির হয়, দেখো কোনটার আকৃতির, এখানে ভি আকৃতির, এই যেটা ভি আকৃতির, এল আকৃতির, কোনটা জে আকৃতির, কোনটা আই আকৃতির হয়ে থাকে। এটা শেষ অ্যানাফেজ ধাপ। এরপর হচ্ছে টেলোফেজ। টেলোফেজ হচ্ছে ক্রোমোজোম সরু ও লম্বা হয়, এখানে আবার ওই যে প্রথম যে ধাপটা ছিল তার বিপরীত ঘটনা ঘটে।
এখানে আবার নিউক্লিয়াস হয়, নিউক্লিওলাস পুনরায় দেখা যায় দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং কোষ প্লেট গঠনের মাধ্যমে বিভাজন সম্পন্ন হয়ে যায়। আচ্ছা, এখন এখান থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে, যেমন দেখো স্পিন্ডল যন্ত্র, হোয়াট ইজ স্পিন্ডল অ্যাপারেটাস কাকে বলে, স্পিন্ডল যন্ত্র কাকে বলে? তাহলে বলবা যে কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ের শুরুতে কিছু বিশেষ তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট মাকু আকৃতির একটি গঠন তৈরি করে যাকে স্পিন্ডল যন্ত্র বলা হয় বা স্পিন্ডল অ্যাপারেটাস বলা হয়। আশা করি এটা তোমরা একদম ক্লিয়ার হয়েছে, তাই না? কারণ হচ্ছে এটা কিন্তু ক নম্বরে আসবে তোমাদের, এটা এর জন্য ভালো করে পড়তে হবে। আকর্ষণ তন্তু কাকে বলা হয়? ওই যে স্পিনাল যন্ত্রের ভিতরে দেখো যে এইভাবে এক ধরনের সুতার মতো থাকে উপর থেকে নিচ পর্যন্ত, এটাকেই বলা হয় আকর্ষণ তন্তু বলা হয়। কি বলা হয়? এটাকে বলা হয় আকর্ষণ তন্তু, ঠিক আছে না? এরপর দেখো ইন্টারফেস কাকে বলা হয়? ইন্টারফেস ক নম্বরে আসবে, সমস্ত প্রশ্ন কিন্তু ক নম্বরে আসবে। ইন্টারফেসটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষের এই প্রস্তুতি গ্রহণের সময়কালকে ইন্টারফেজ বলা হয়। এরপর দেখো মাইটোসিসের গুরুত্ব। কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে মাইটোসিস। বহুকোষী জীবের শরীর বৃদ্ধি পায়, অপত্য কোষ ক্রোমোজোম সংখ্যা এবং বৈশিষ্ট্য একই থাকে, বংশবৃদ্ধি এবং অঙ্গ প্রজননে সাহায্য করে, ক্ষতস্থানে নতুন কোষ উৎপন্ন করে, ক্ষত মেরামত করে এবং জীবের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল রাখে। এটা কিন্তু তোমাদের গ নম্বরে অথবা ঘ নম্বরে আসতে পারে, আসলে এইভাবে তোমরা লিখে দিবা, ঠিক আছে? কিন্তু এখানে একটা সমস্যা আছে, অনেকগুলো প্রশ্ন এরকম আসে, যেমন দেখো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন খ নম্বরে আসবে, অথবা কতে যদি আসে তাহলে এটা বলবা। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে এই যে মাইটোসিস, একটা মাইটোসিস এই পদ্ধতিতে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হওয়ার কথা, কিন্তু যদি তিনটা হয়ে যায়, চারটা, 100টা, 500টা হয়ে যায়, তখন সেটাকে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বলা হয়। তো অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যেমন দেখো টিউমার হয়, ক্যান্সার হয়, ঠিক আছে, এগুলো হতে পারে। আচ্ছা, তাহলে টিউমার কেন হয়? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে হয়। জরায়ু মুখের টিউমার কেন হয়? কারণ জরায়ু মুখে যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় তখন টিউমারটা হয়। ক্যান্সার সৃষ্টি হয় কিভাবে? ওই যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে টিউমার তৈরি হয়, ওই টিউমার এক সময় কখনো কখনো কি করে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে বা ক্যান্সার সৃষ্টি হতে পারে। এটা ছিল মাইটোসিস কোষ বিভাজন। এখন আমরা মিওসিস কোষ বিভাজনে চলে যাচ্ছি। মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়। কিন্তু এই যে মিওসিস মাইটোসিস আর কি ছিল, কিন্তু এখানে ছিল, দেখো এখানে অপত্য কোষ ছিল কয়টা? মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 46টা থাকলে এখানেও 46টা থাকবে। কিন্তু মিওসিস কোষ বিভাজনে ঘটে অন্যরকম। সেটা কি? এখানে একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, মনে করো এখানে যদি 46টা থাকে, এখানে আছে অর্ধেক হয়ে যায়, 23টার মতো হয়ে যায়, ঠিক আছে? তো এই যে অর্ধেক হয়ে গেল, এর জন্য এটাকে রিডাকশনাল সেল ডিভিশন বলা হয় বা হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। তাহলে মিওসিস কোষ বিভাজন কাকে বলা হয়? মিওসিস হলো এক ধরনের কোষ বিভাজন যেখানে একটি ডিপ্লয়েড, অর্থাৎ এই যে 46টা ক্রোমোজোম সুকেন্দ্রিক মাতৃকোষ বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি করলো এবং প্রতিটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি করে? মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। ওই যে 46টা ছিল, এখানে 23টা করে থাকবে, এরকম ভাবে। এরপর দেখো মিওসিসের বৈশিষ্ট্য। মিওসিস দুটি ধারাবাহিক বিভাজন ঘটে, মিওসিস 1 আছে এবং 2 আছে, মানে মিওসিস কোষ বিভাজনের দুইটা পর্যায় আছে। কয়টা পর্যায়? দুইটা পর্যায়। দেখো তোমাদের বইও এখানে উল্লেখ করা রয়েছে, এই যে দেখো নিচের দিকে যায়, ঠিক আছে? এটা আমরা পরে পড়তেছি, ঠিক আছে? এই যে দেখো মিওসিস 1 এবং মিওসিস 2, দেখছো দুইটা পর্যায় আছে এখানে। তো এখানে আমরাও এটা হালকা আলোচনা করব। একটি ক্রোমোজোমে 4টি ক্রোমাটিড বিভক্ত হয়, ডিএনএ এবং ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, জিনগত পুনর্গঠন এবং বৈচিত্র্য ঘটে, গ্যামেট বা স্পোর তৈরি হয়, প্রজনন ধরে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এখন কথা হচ্ছে যে কোথায় মিওসিসটা ঘটে, মানে কোন জায়গায় মিওসিস কোষ বিভাজনটা ঘটে। এখন কোথায় হচ্ছে মিওসিসটা ঘটে? উদ্ভিদ কোষেও ঘটে, আবার প্রাণী কোষেও ঘটে। যদি প্রাণী কোষে ঘটে, সেটা কোথায় ঘটে? শুক্রাণু এবং ডিম্বাণুতে ঘটে, মানে যে স্পার্ম আছে ছেলেদের, তাই না? তো ওখানে ওর ভিতরে কি থাকে? শুক্রাণু থাকে। ওই শুক্রাণুর ভিতরেই হচ্ছে শুক্রাণুতে কি করে প্রাণী তোমার মিওসিস কোষ বিভাজনটা ঘটে। আর যেমন আবার মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় আছে, যেটা ওতে এই মিওসিস কোষ বিভাজনটা ঘটে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বকে এই বিভাজনটা ঘটে। আবার এটার কারণে গ্যামেট তৈরি হয়, আর এটার কারণে স্পোর তৈরি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। যৌন প্রজননে
যৌন জননে কোষ থাকে এটা, আর এটা হচ্ছে ভাজক টিস্যুতে থাকে না। ঠিক আছে, আচ্ছা এখন এই মিয়োসিসের উদ্দেশ্য কি বা এর মানে উপকারিতা কি? যৌন জননে গ্যামিট তৈরি করা। যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী যৌন প্রজননের মাধ্যমে কি করে? বংশবৃদ্ধি করে, তাই না? যেমন মানুষের ক্ষেত্রে যৌন প্রজননের মাধ্যমে যে মানুষ তার অনুরূপ মানুষের তৈরি করে, তাই না? বাচ্চা জন্ম দেয়। তো এই পদ্ধতিতে কি এখানে কি হয়, যে গ্যামিটটা তৈরি হয় অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, ওই শুক্রাণু এবং ডিম্বাণুটা হচ্ছে মিয়োসিস বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। মিয়োসিস বিভাজনের মাধ্যমে কেন হয় একটু পরে সেটা আমরা আলোচনা করব। যে হ্যাপ্লয়েড গ্যামেটের সংস্পর্শে ডিপ্লয়েড গ্যামেট তৈরি হয়, এই জিনিসটা একটু পরে আমরা চিত্রের মাধ্যমে বুঝবো। ক্রোমোজোম সংখ্যা হ্রাস এবং নিয়ন্ত্রিত হয়, মানে এখানে ক্রোমোজোম সংখ্যা ঠিকঠাক থাকে। ঠিক আছে, কিভাবে থাকে এটাও আমরা চিত্রের মাধ্যমে দেখবো। আচ্ছা, জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়, তারপরে প্রজাতির অভিযোজন এবং টিকে থাকা যায়, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য এইটা ঘটে। এবার মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? এটা তোমাদের সিকিউ যদি আসে তাহলে খ নম্বরে আসবে। আর যদি এটা এসকিউতে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের আসতে পারে। এখানে এটা বলবা যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাতে অর্ধেক হয়ে যায়, মানে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়, এজন্য হ্রাস পায়, এজন্য হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। আচ্ছা, এর আবার অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলো তোমরা মুখস্থ করবা না, জাস্ট জেনে রাখো। ঠিক আছে, যেমন আমরা পড়ছি না মিয়োসিস 1, মিয়োসিস 2, মিয়োসিস 1 এর ভিতরে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 আছে, এগুলো তোমাদের ইন্টারের জিনিস, মানে এসএসসি বা হায়ার লেভেলে পড়বা। ঠিক আছে, মিয়োসিস 2 আছে এখানে, এটা পড়ার দরকার নেই। ঠিক আছে, জাস্ট তুমি জেনে রাখো দুইটা ধাপ আছে, মিয়োসিস 1 এবং মিয়োসিস 2। এখানে মিয়োসিসের ফলাফল মানে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কি ঘটে, কি হয় ঘটনাটা। এখানে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কি কত থাকে? 2n সংখ্যক, কিন্তু এখানে অপত্য কোষের সংখ্যা মানে টোটাল কতগুলো ডটার সেল তৈরি হয়? 4টা ডটার সেল তৈরি হয়। হ্যাঁ, প্রতিটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা থাকে? n সংখ্যক থাকে। অপত্য কোষের প্রকৃতি কেমন হয়? জিনগতভাবে ভিন্ন ভিন্ন আকৃতির হয়। এখানে দেখো চিত্রের মাধ্যমে, এটা হচ্ছে প্রথম বিভাজন মানে মিয়োসিস 1। মিয়োসিস 1 এ দেখছো ক্রোমোজোম সংখ্যা এখানে 4টা ছিল, এখানে 2টা হয়ে গেল, এখানে 2টা হলো, মানে অর্ধেক অর্ধেক হয়ে গেল। কিন্তু মিয়োসিস 2 তে এখানে আসে আর বিভাজন মানে চেঞ্জ হচ্ছে না, সেম থাকতেছে। ঠিক আছে, এটা আচ্ছা এই দ্বিতীয় পর্যায়ে আর কি। এখন যে বলছিলাম না চিত্রের মাধ্যমে আমরা জিনিসটা ক্লিয়ার করব, সেটা আমরা বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে ডিম্বাণু এবং এটা হচ্ছে শুক্রাণু, তাই না? এইখানে দেখো এই যে যখন ডিম্বাণু তৈরি হয় তার আগে এই জিনিসটা কি থাকে? 2n সংখ্যক থাকে। মনে করেন 46টা ক্রোমোজোম আছে। আবার যে পুরুষের ক্ষেত্রে সিমেন্টটা, হ্যাঁ, ওটাতে এখানেও 46টা ক্রোমোজোম থাকে। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এই ডিম্বাণুটা এখানে 23টা ক্রোমোজোম হয়ে যায়, এখানেও 23টা ক্রোমোজোম হয়ে যায়। তো এই যে 46টা ক্রোমোজোম হলো, এই 46টা ক্রোমোজোমটাকে বলা হয় 2n সংখ্যক বা ডিপ্লয়েড বলা হয়। কি বলা হয়? এই দেখো এই যে ডিপ্লয়েড বলা হয়। আর এই যে অর্ধেক সংখ্যক হয়ে গেল এটাকে হ্যাপ্লয়েড বলা হয়, বা হচ্ছে কি বলা হয়? n সংখ্যক বলা হয়। ওকে, এখন এই শুক্রাণু এবং ডিম্বাণু আলাদা আলাদা এভাবে মিয়োসিস বিভাজনের মাধ্যমে n সংখ্যক পরমাণুতে পরিণত হলো। এখন যখন তাদের এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিটিং হয়ে মিলিত হলো, এটা মিটিং হয়ে মিলিত হওয়ার ফলে 2n সংখ্যক হয়ে গেল। ঠিক আছে, 2n সংখ্যক হয়ে গেল, মানে n সংখ্যক যোগ n সংখ্যক, তো 2n সংখ্যক হয়ে গেল। মানে পিতামাতা যেরকম ছিল, ঠিক আছে, ওই যে এই কোষটা জাইগোট তৈরি হয়ে গেল, এখান থেকে পরে বাচ্চা তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে এই জিনিসটা এটা সমান হয়ে গেল না? দেখো এখানেও 2n সংখ্যক ছিল, এখানেও 2n সংখ্যক ছিল। কিন্তু কথা হচ্ছে যদি মাইটোসিস কোষ বিভাজন না হতো তাহলে কি হতো? এই মিয়োসিস যদি না হতো তাহলে এখানে 2n সংখ্যক, তাহলে এটাও 2n সংখ্যক হতো। এই যে এটা 2n সংখ্যক হতো, এটা 2n সংখ্যক হতো। এটা মিটিং হয়ে এখানে কত হয়ে গেল? 4n সংখ্যক হয়ে যেত। মানে বাচ্চা, মনে করো তো বাচ্চা আর কি যে তৈরি হবে, তার যদি দুইটা মানে পিতামাতার যদি একটা মাথা থাকে, বাচ্চার হবে 2টা মাথা হয়ে যাবে, সব ডাবল ডাবল হয়ে যাবে এরকম। তাহলে একটা সমস্যা না? এই সমস্যার সমাধানের জন্য মিয়োসিস কোষ বিভাজনটা প্রয়োজন। আল্লাহ তাআলা এইটা আমাদের সেই সিস্টেমের মাধ্যমে তৈরি করে থাকেন, মানে তৈরি করে দিয়েছেন সিস্টেমটা। প্রজন্ম ধরে ক্রোমোজোম সংখ্যা এখানে স্থির থাকে, যৌন জনন সম্ভব হয় বা সম্ভব করে, জিনগত বৈচিত্র্য মানে পার্থক্য তৈরি হয়, উন্নত প্রজাতি উদ্ভাবন এবং অভিযোজন সাহায্য করে, বংশগতি ও বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এরপরে অনিয়ন্ত্রিত মিয়োসিস বিভাজন যদি হয়, মানে যেরকম অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন আছে,
অনিয়ন্ত্রিত মিয়োসিস ও কোষ বিভাজন আছে। যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে কি হবে? ক্রোমোজোম সংখ্যা অসমতা থাকে, মানে হেরফের তৈরি হয়, যেমন ডাউন সিনড্রোম তৈরি হয়, জিনগত রোগের সৃষ্টি হয়, বিভিন্ন বংশগতির ত্রুটি দেখা যায়, এ ধরনের হয়। এখানেও যেমন দুইটার ভিতরে তুলনা, মানে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে বিভাজন সংখ্যা, মানে মাইটোসিসে মাত্র একবারে বিভাজন হয়, মানে ধাপটা মেন ধাপ আছে এক, আর মিয়োসিসে মেন ধাপটা আছে দুইটা, যেমন মিয়োসিস 1 মিয়োসিস 2 এরকম। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা দুইটা থাকে, এখানে 4টা তৈরি হয়। ক্রোমোজোম সংখ্যা এখানে যা তাই থাকে, এখানে অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। জিনগত বৈচিত্র্য এখানে হয় না, এখানে হয়। অপত্য কোষ এখানে সমান থাকে, এখানে ভিন্ন হয়। উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধি বা ক্ষয়পূরণ, এবং এটা হচ্ছে যৌন জনন করা। আচ্ছা, এরপর দেখো বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। এরপর দেখো তোমাদের এখানে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এটা রয়েছে, তাই না? এই যে এটা একটু দেখি, এই যে এটা একটু সংক্ষেপে এখানে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে, পয়েন্ট আকারে। যেমন বংশগতি কি, পরীক্ষায় ক নম্বর আসতে পারে। পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলা হয়। বংশগত বৈশিষ্ট্য কোনগুলা? সন্তানের মধ্যে প্রকাশ পাওয়া পিতামাতার বৈশিষ্ট্য, এটা হচ্ছে বংশগত বৈশিষ্ট্য। মেন্ডেল কে ছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল। বংশগতির সঠিক ধারণা দেন, তাকে জিনতত্ত্বের জনক বলা হয়। এই যে এই লোকটা, ঠিক আছে, এই যে গ্রেগর জোহান মেন্ডেল, ঠিক আছে, ইনি। আচ্ছা, এরপরে ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকা সুতোর মতো গঠন যা বংশগত বৈশিষ্ট্য বহন করে, যেমন তার প্রধান অংশ হচ্ছে ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের প্রধান উপাদান, জিনের রাসায়নিক রূপ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। কিছু জীব যেমন কিছু জীব রয়েছে যেমন টিএমভি ভাইরাস, এক ধরনের ভাইরাস, জিন হিসেবে কাজ করে। যেখানে ডিএনএ অনুপস্থিত থাকে সেখানে হচ্ছে আরএনএ থাকে। জিন কি? ডিএনএ এর সেই অংশ যা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জিনের কাজ কি? একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে এবং একটি বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। মানবদেহের বৈশিষ্ট্য, চোখের রং, তারপরে চুলের গঠন, চামড়ার রং প্রভৃতি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোমের ভূমিকা কি? জিনকে প্রজন্তরে বহন করে, বংশগতির ধারাবাহিকতা রক্ষা করে। মিয়োসিস কোষ বিভাজন, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, এই যেটা আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এটা এখন আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী হচ্ছে, প্রথমে দেখো এখানে শূন্যস্থান পূরণ, এই যে আমাদের বইয়ে শূন্যস্থান পূরণ, এখানে অনুশীলনীতে যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, শূন্যস্থান পূরণের ভিতরে 1 নম্বর রয়েছে, দেখো এই যে 1 নম্বর, ড্যাশ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এখানে মেটাফেজ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এখানে হ্রাস পাচ্ছে মিয়োসিস বিভাজনে। অ্যামিবাই অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়, এখানে অ্যামাইটোসিস হবে, এখানে হবে দ্বিগুণ, এবং এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়? এটা হচ্ছে মেটাফেজ ধাপে। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটা? ডিএনএ নিয়ন্ত্রণ করে। তারপরে এখানে এটা পড়ে আমাদের এটা উত্তর করতে হবে। 3 নম্বর অ্যান্সার হবে মেটাফেজ, 4 নম্বর একটা সবগুলোর অ্যান্সার হবে, ঠিক আছে, এই যেটার অ্যান্সার। এখানে সৃজনশীল প্রশ্ন আছে 2টা। প্রথমটা দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা, ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত 17 মতো অংশের সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ হয়ে যায়, ফলে বিভাজিত কোষ এর সংখ্যা অপরিবর্তিত থাকে। 5 নাম্বার, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? এখানে আমরা এটা একটু দেখি, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? সেটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু জনন কোষ উৎপন্ন হয়। অ্যামাইটোসিস বলতে কি বোঝায়? ওই যে আমরা একদম প্রথমে পড়ছিলাম, অ্যামাইটোসিস হলো এক ধরনের সরল নিউক্লিয়ার বিভাজন, যেখানে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়ে স্পষ্ট ধাপ ছাড়াই এবং পরে সাইটোপ্লাজমে বিভাজিত হয়। এই বিভাজনে মাইটোটিক স্পিন্ডল এবং ক্রোমোজোমের গঠন দেখা যায় না। এটি সাধারণত অণুজীব বা কিছু নির্দিষ্ট কোষে এটা ঘটে থাকে। তারপর দেখো গ নাম্বার প্রশ্ন, ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির বর্ণনা দাও সচিত্র, চিত্র সহ। এটা হচ্ছে অ্যানাফেজ ধাপ। সেই অ্যানাফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো লিখবা এবং দেখো এইভাবে এই চিত্র আঁকে দিবা, যে কোনো একটা চিত্র অঙ্কন করলেই হবে। এরপরে ফারাবি স্যারের বর্ণিত 17 মতো অংশটির ভূমিকা কি? 17 মতো অংশটা কি?
ওটা হচ্ছে ক্রোমাটিড বা ক্রোমোজোম, যা ডিএনএ এবং প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, দ্বারা গঠিত এবং নিউক্লিয়াসে অবস্থান করে। তো এর মূল ভূমিকা কি, এগুলো তোমরা লিখে দিবা, ঠিক আছে, সুন্দর করে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, এখানে পি একটা কোষ বিভাজন, কিউ একটা কোষ বিভাজন। যেহেতু পি কোষ বিভাজনে দেখতে পাচ্ছি যে এখানে 2n সংখ্যক থেকে n সংখ্যক হয়ে গেছে, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। আর এখানে দেখো 2n সংখ্যক থেকে 2n সংখ্যকই রয়ে গিয়েছে, মানে চেঞ্জ হয় নাই। ক্রোমোজোম সংখ্যা সেম থাকলে সেটা হচ্ছে কি বলা হয়, মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। তার মানে পি হচ্ছে মিওসিস কোষ বিভাজন, কি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এখন ক নাম্বার প্রশ্ন, মানুষের প্রতিটি কোষ দেহ কোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? তো 46টা ক্রোমোজোম রয়েছে। জিন বলতে কি বোঝায়? জিন হলো ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ যা জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তারপরে এখানে আরো কত কিছু কাজ করে, যেমন দেহের গঠন, বৃদ্ধি, বর্ণ, উচ্চতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি নির্ধারিত করে হচ্ছে এই জিনটা। এরপর দেখো পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। পি কোষ বিভাজনটা কি? পি কোষ বিভাজনটা তো এটাই, এই দেখো, এই যে দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, তাই না? তো ওর বৈশিষ্ট্যগুলো লিখে দিতে হবে, যে এখানে 2টা ধাপ আছে, 4টা ক্রোমাটিড উৎপন্ন হয়, ক্রোমোজোম সংখ্যা এখানে কমে যায়, অর্ধেক হয়ে যায়, তাই না? জিনগত পুনর্গঠন এবং বৈচিত্র্য ঘটে, এইভাবে 4-5টা বৈশিষ্ট্য এখানে লিখে দিবা, উল্লেখ করবা। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, উন্নত প্রাণীতে পি এবং কিউ কোষ বিভাজন দুইটির তুলনামূলক বিশ্লেষণ, মানে দুইটাই তো প্রয়োজন, কোথায় কোথায় ঘটে, কোনটা কয়টা ঘটে, এগুলো আলোচনা করতে হবে। যেমন উদ্দেশ্য হচ্ছে জনন কোষ তৈরি করা, দেহকোষের সংখ্যা বৃদ্ধি করে, মাইটোসিস। তারপরে এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অপরিবর্তিত থাকে। বিভাজন 2টি ধারাবাহিক ধাপ ঘটে, এখানে 1 এবং 2, এটা একটা মাত্র ধাপ আছে। এটা 4টা কোষ তৈরি হয়, এখানে 2টা কোষ তৈরি হয়। এখানে জিনগত বৈচিত্র্য হয়, এখানে হয় না। ঘটে কোথায়? জননাঙ্গের ঘটে, আর এখানে শরীরের প্রায় সব কোষে ঘটে। তারপরে ব্যবহার হচ্ছে বংশ বিস্তার হয়, এখানে বৃদ্ধি এবং ক্ষত নিরাময় এটা কাজে লাগে। এরপর দেখো, এখন তোমাদের অনুশীলনের সমস্ত প্রশ্ন শেষ হয়ে গেল। এখন আমরা একটা উদ্দীপক দিয়ে কিভাবে তোমাদের মানে পরীক্ষায় আসতে পারে, অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা আলোচনা করব। যেমন 1 নম্বর যেটা চিত্র এ এবং চিত্র বি, এখানে 2n সংখ্যক থেকে 2n সংখ্যক হয়েছে, মানে মাতৃকোষ অপরিবর্তিত রয়েছে, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সেম রয়েছে। আর এইখানে যে কিউ পি, যে মানে যে দ্বিতীয় যে চিত্রটা বি চিত্র, ওখানে দেখো মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 2n আছে, কিন্তু অপত্য কোষে যে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে না, এরকম। তো এখন অনেকগুলো প্রশ্ন, মানে দ্বিতীয়টা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এখন দেখো এখানে কতগুলো প্রশ্ন, যেমন চিত্র এর বিভাজন তৃতীয় ধাপে সচিত্র ব্যাখ্যা করো, মানে চিত্র সব ব্যাখ্যা করতে বলছে। তারপরে বলেছে যে 1-এর শেষ ধাপটা ব্যাখ্যা করো। তারপর যে ধাপে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় সেটি ব্যাখ্যা করো। যে ধাপে ক্রোমোজোম গুলো মেরুমুখী হয় সেটা ব্যাখ্যা করো। ক্যারিওকাইনেসিস ধাপের সচিত্র ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে। এরকম আরো অনেক প্রশ্ন করছে। তো 1 থেকে 5 পর্যন্ত মূলত প্রশ্ন একটাই, সবগুলোর অ্যান্সার আমরা একসাথে এখানে দিয়ে দিয়েছি। পরীক্ষায় যেটা আসবে তোমরা সেটা উল্লেখ করবা। যেমন দেখো প্রথম প্রশ্নটা ছিল, দেখো প্রথম প্রশ্নটা কি, যে কোষ বিভাজনের 3য় ধাপ ব্যাখ্যা করতে বলছে। তো 3য় ধাপটা কোনটা? 3য় ধাপ তো অ্যামাইটোসিস, মাইটোসিস, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তাই না? তো এইভাবে যদি প্রথমটা আসে, যদি বলে প্রথম ধাপটা লিখে, তাহলে এইভাবে তোমরা লিখে দিবা। এগুলো তো আমরা আলোচনা করেছি। প্রথমে এখানে বৈশিষ্ট্যগুলো লিখবা, তারপরে যে কোনো একটা চিত্র অঙ্কন করে দিবা। তারপর দেখো প্রোমেটাফেজ যদি আসে 2য় ধাপ, তাহলে এখানে স্পিন্ডল অ্যাপারেটাস গঠিত হয়, নিউক্লিয়াসের ঝিল্লি বিলুপ্ত হয়, ঠিক আছে, এবং চিত্র সহ এটা লিখে দিবা। তারপরে দেখো মেটাফেজ যদি আসে, অনেক সময় এটা আসতে পারে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হবে। এই যেমন এখানে আসছে যে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় কোন ধাপে? 3য় ধাপে, তাই না? এই যে মেটাফেজ ধাপে, এটা ব্যাখ্যা করে দিবা। তারপরে এখানে 4র্থ ধাপ অ্যানাফেজ, এখানে অপত্য ক্রোমোজোম দুটি বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। এখানে দেখছো একটা প্রশ্ন করা হয়েছে যে ধাপে ক্রোমোজোম গুলো মেরুমুখী হয়ে যায় সেটি বর্ণনা করো চিত্র সহ। এই যে সেটি বর্ণনা করা হয়ে গেল। তারপর দেখো এখানে এভাবে আসতে পারে যে ক্রোমোজোম সংখ্যা দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এই ধাপেই বৃদ্ধি পায়, এরকম ভাবে। তারপরে কি টেলোফেজ, ক্রোমোজোম গুলো আবার সরু এবং লম্বা হতে থাকে, এই যে লাস্টের ধাপ, একদম শেষ ধাপ। যদি তোমাকে বলে শেষ ধাপটি ব্যাখ্যা করো, একদম শেষ ধাপ, তাহলে এটা আছে শেষ ধাপ, সর্বশেষ 2 নম্বর যে প্রশ্নটা আছে, ঠিক আছে, এইভাবে। এরপর দেখো পরীক্ষা যদি আসে, এই যে এটা যে ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধিতে এর যে ধাপটি দায়ী, দৈর্ঘ্য বৃদ্ধি করে কোন ধাপ, এটা তো আলোচনা করেছি, ঠিক আছে, এটা শেষ। তারপর দেখো এ এবং বি এর মধ্যে পার্থক্য, ওই যে মাইটোসিস এবং মিওসিস এর মধ্যে পার্থক্য, এটা তো আমরা দেখেছি অনেকবার, তাই না? পরের প্রশ্নটা কি,
বি কোষ বিভাজন প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে, মানে ভিন্নতা সৃষ্টি করে, প্রজাতির ভিন্নতা, ঠিক আছে, বৈচিত্র্যতা সৃষ্টি করে। তো এটার উত্তর হচ্ছে এই যে এখানে দেখো, এই যেটা যে বি হলো বিভাজন, বি হলো কি মিয়োসিস কোষ বিভাজন। এখানে ক্রসিং ওভার ঘটে, মানে জিনগুলো অদল বদল হয়ে যায়। জিন তো আমরা আলোচনা করেছি, তাই না? স্বাধীন বিন্যাস হয়, ক্রোমোজোম গুলো যে কোনো ভাবে সাজাতে পারে। হ্যাপ্লয়েড গ্যামেট অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়। জিনগত ভিন্নতা যেমন গ্যামেট ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের হয়, আবার অভিযোজন এবং বিবর্তনে সহায়ক হয়, এবং তার জন্য আমরা বলতে পারি বি কোষ বিভাজন প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে। তারপরটা দেখো এখানে ক্রোমোজোমের সমতা রক্ষায় বি এর ভূমিকা। বিটা কি? বি তো হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন, তাই না? এখানে কি হয়, প্রজাতির যে সমতা রক্ষা হয়, এই চিত্রটা আমরা ব্যাখ্যা করেছি, ওই চিত্রটাই সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে। যে এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, ফলে গ্যামেট তৈরি হয়, যা ফার্টিলাইজেশনে মিলিত হয়ে পূর্ণাঙ্গ ক্রোমোজোম সংখ্যা তৈরি করে। তো যেভাবে ব্যাখ্যা করেছি সেভাবে তোমরা এখান থেকে লিখবা সুন্দর করে। তারপরে প্রশ্নটা ছিল যে অনিয়ন্ত্রিত হলে, বি যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে কি হয়? বি তো মিয়োসিস কোষ বিভাজন, কি হলে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়, যেমন দেখো ক্রোমোজোম সংখ্যার ব্যত্যয় ঘটে, তারপরে বন্ধ্যত্ব সৃষ্টি হতে পারে, জিনগত রোগ তৈরি হতে পারে, ঠিক আছে, ভ্রূণের অস্বাভাবিক গঠন বা গর্ভপাত হতে পারে, এইরকম হতে পারে। এরপরে লাস্টের প্রশ্নটা, পরেরটা কি, উদ্দীপকের প্রক্রিয়া দুটি যদি সঠিকভাবে না ঘটে তাহলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? এ হচ্ছে মাইটোসিস আর বি হচ্ছে মিয়োসিস। এই দুটা যদি ঠিকঠাক না হয় তাহলে কি হবে? যেমন মাইটোসিস যদি সঠিকভাবে না ঘটে তাহলে কোষ সংখ্যা বৃদ্ধি ব্যাহত হয়, অস্বাভাবিক কোষ বিভাজনে ক্যান্সার তৈরি হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং পুনর্গঠন ব্যাহত হতে পারে, এরকম হতে পারে। মিয়োসিস না হলে কি হয়? গ্যামেট উৎপাদনে মানে সমস্যা হতে পারে, ক্রোমোজোমের সংখ্যা বেশি বা কম হলে জিনগত রোগ হয়, বংশগত স্থিতিশীলতা তৈরি হতে পারে, এরকম। এরপরে লাস্টের প্রশ্নটা যে এ এবং বি জীবের জন্য অপরিহার্য, ব্যাখ্যা করো। এ হচ্ছে মাইটোসিস বিভাজন, বি হচ্ছে মিয়োসিস বিভাজন, দুইটাই প্রয়োজন, তাই না? কেন প্রয়োজন এটার ব্যাখ্যা সহ এখানে দেওয়া আছে, তোমরা এটা পড়বা। কেন? দেখো আমি সংক্ষেপে বলে দিই, যেমন এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তো দেহের সংখ্যা মানে কোষ সংখ্যা বৃদ্ধি হয়, ফলে কি হয়? জীবের বৃদ্ধি এবং বিকাশ ঘটে, ক্ষতস্থান পূরণ হয়। আর মিয়োসিস বিভাজনের মাধ্যমে কি হয়? মিয়োসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হয়, ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই সমস্ত কারণে, ঠিক আছে, জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়, যা জীবের জন্য অপরিহার্য বিবর্তনের জন্য। তো এইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ। তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।